আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞানের সর্বশেষ স্পেশাল যে অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই স্পেশাল অধ্যায়ে স্পেশাল ফার্স্ট রিভিশন ক্লাসে উপস্থিত। আমাদের আজকে স্পেশাল ফার্স্ট রিভিশন ক্লাসে আমরা স্পেসিফিক কিছু সহজ সূত্র দিয়ে পরীক্ষাতে বেশি বেশি প্রশ্ন হয় এরকম কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে থেকে প্রায় আমাদের আর মাত্র এইচএসসি এক্সামের প্রায় 30 দিনের কিছু সামথিং দিন সময় বাকি আছে, বা বলতে পারা যায় আমাদের পবিত্র কোরবানি ঈদের যে বন্ধ, সেই বন্ধের কয়েকদিন বাদ দিলে প্রায় 30 দিন সময় আছে। আমি রিকোয়েস্ট করব সবাইকেই, যারা যারা এই ক্লাসটা এখন করতেছো আর যারা যারা ক্লাসটা রেকর্ড দেখে করতেছো, চেষ্টা করে 2025 সালে এইচএসসি পরীক্ষার যে এই একটা মাস সময় আছে, 30টা দিন তোমাদের নিয়ে 2 বছর 1.5 বছর যে স্বপ্ন দেখতে পারি নাই, যে পরিশ্রম করতে পারি নাই, যে স্পেশাল কেয়ার নিতে পারি নাই, এই 30টা দিন আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি আমার লাইফের সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই ব্যাচটাকে নিয়ে শেষ এই একটা মাস সর্বোচ্চ এফোর্ট দিয়ে, সাজেশন দিয়ে, হেল্প করে স্পেশালভাবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য। নিজের যতটা পরিশ্রম করা যায়, নিজের শরীরে যতটা ত্যাগ করা যায়, নিজের সময়টা যতটা খাটানো যায় তোমাদের উপর, এবং যতটা কষ্ট করা যায় তোমাদের এই ব্যাচকে নিয়ে, ততটা কষ্ট করতে আমি প্রস্তুত ইনশাল্লাহ। তো রিকোয়েস্ট একটাই তোমাদের থাকবে, এই একটা মাস কষ্ট করে হলেও আমার এই কষ্টের উপর ভিত্তি করে, আমার এই কষ্টের কথা মনে করে একটা মানুষ তোমাদের পিছনে খাটতেছে, এই কষ্টটার কথা তাকায় হইলেও তোমরা শেষ একটা মাস আমার এখানে পড়ার চেষ্টা করো, আমার ক্লাসগুলো করার চেষ্টা করো, আমার বাড়ির কাজগুলো করার চেষ্টা করো, প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ রাখো। কারণ এই একটা মাস পর হয়তো বা এইভাবে তোমাদেরকে ডেকে ডেকে আর কষ্ট দিতে হবে না, বা কষ্ট দিবও না। একটা মাসই কষ্ট দিব, একটা মাস কষ্টই করো। আশা করি আমাদের এই এইচএসসি পরীক্ষার জন্য ইনশাল্লাহ আমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো আমাদের এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের মধ্যে কয়েক রকম টাইপের অঙ্ক আসে। এর মধ্যে সবচেয়ে যে ভাইরাল টাইপ, তার নাম হচ্ছে তোমার শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের অঙ্কটা পরীক্ষাতে বেশি আসে। আপেক্ষিক আর্দ্রতা, এই অঙ্কটা বেশি আসে। স্বস্তি বোধ হবে কি, অস্বস্তি বোধ হবে কি, এই অঙ্কগুলো বেশি আসে। তো এইগুলো একটু বড় বড় টাইপের অঙ্ক। তো এই অঙ্কগুলো একটু নোট করে নিলে তোমরা সহজেই বুঝতে পারবা। তো আজকের ক্লাসে আমি সেইখানে যাচ্ছি না। আমি আজকের ক্লাসে যে সূত্রগুলো কমন, যেগুলো থেকে পরীক্ষা গতে বেশি প্রশ্ন হয়, সেগুলো একটু তোমাদের টাচ দিয়ে দিই। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সলভ করব আমরা, এর জন্য আমাদের যে সূত্র শিখতে হবে সেই সূত্রের নোটটা আমি তোমাদের একটু দেখাই, জাস্ট তোমরা দেখে তারপরে আমরা ক্লাস শুরু করব। তো একটু ওয়েট করো, আমরা সূত্রের নোটটা একটু বের করতেছি, বা সূত্রটা একটু বের করে দেখাচ্ছি, একটু ওয়েট। এই যে আমাদের একটা বই, যে নাজমুস সাকিব, এসিএস এর যে নাজমুস সাকিব ভাইয়ার বই, এই বইটা তার তৈরি করা, নাজমুস সাকিব, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি ঢাকা। এসিএস এ নাজমুস সাকিব ভাইয়া, হ্যাঁ নাজমুস সাকিব ভাইয়া যে কেমিস্ট্রি পড়ায় না, আমাদেরকে ফিজিক্স পড়াইতো উনি। এই যে তার হাতের লেখা আর কি, এই নোটটা অনেক সুন্দর নোট। যদি চাও তোমরা, আমি সম্পূর্ণ নোটটা ছবি তুলে দিতে পারি। সূত্র ফিজিক্সের যত নোট আছে প্রতিটা অধ্যায়ের স্পেশাল যে নোট, যদি তোমরা চাও যে স্যার একটু দিলে ভালো হতো, আমি তোমাদের এই নোটটা ছবি দেবো, এবং স্পেশাল কিছু কথাও আছে, 7 স্টার টিপস, খুবই স্পেশাল, যদি চাও দিতে পারি। হ্যাঁ, তো এখন জাস্ট দেখাইলাম এসিএস এর যে সুপারস্টার নাজমুস সাকিব ভাইয়া, তার হাতের লেখা, নিজের হাতের লেখা বই এটা, হ্যাঁ স্পেশাল সে বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই আছে। যদি চাও আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই কি শুনতেছো, দেখতেছো? এখানে তোমার পেজ, আসলে পেজ ভাইয়া আমাদের যখন পড়াইছে, প্রথম আমাদের ব্যাচে পড়াইছে, তো পেজটা লিখতে পারেনি, বুঝছো, পেজটা লেখা হয় নাই। পেজ হবে মোটামুটি তোমার 20-25টা পেজের মতো হবে আর কি, এরকমই হবে। এটা ফটোকপি করা যাবে না, হ্যাঁ এটা তো এমনভাবে তৈরি করা, এটা ফটোকপি হবে না, তো ফটোকপিতে এটা আসবে না, কারণ এই কাগজগুলো রঙিন কাগজ হইল অন্যরকম, এটা ফটোকপিতে আসবে না, কারণ এইগুলো বিক্রি করে, তো এটা আর কি ফটোকপি করা যাবে না। যাক, আমি ছবি তুলে দিব নে, তোমরা এখান থেকে স্পেশাল যে নোটগুলো আছে, সূত্রগুলো আছে নিয়ে নিও।
আচ্ছা, যাই হোক, তো আমি এখন ক্লাসের পরবর্তী অংশে যাচ্ছি, খেয়াল করো। তো আমি এখান থেকেই যেহেতু ভাইয়া পড়াইছিল আমাদের একটু, তো আমি এখান থেকে একটু সূত্রটুলো আলোচনা করে দিই যাতে সহজ হয়। হ্যাঁ, দেখো, দেখা যায় কি না, দেখা যায়, কালো লেখা তো দেখতে কষ্ট হইতে পারে। দেখো, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কথা বলো, এই বাচ্চারা কথা বলো, দেখা যায়? রেসপন্স করো, রেসপন্স করো। আচ্ছা, এখন দেখো, আমাদের এখানে অনেক কিছু কথাই বলছে, আমরা যা সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আসলে আমরা এখানে সূত্রগুলোতে পরে যাব। যে সূত্র নিয়ে আমি প্রথমত আলোচনা করব সেটা হচ্ছে এই অংশটা, গতিশক্তি। আমাদের গতিশক্তিটা পরীক্ষায় গণনে বেশি আসে। গতিশক্তির সূত্র কিন্তু এখানে মোটামুটি কয়েকটা দেখা যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। গতিশক্তিকে ই দিয়ে প্রকাশ করি, সূত্র কিন্তু হচ্ছে এই যে 3/2 nRT অথবা 3/2 W/m/RT। এর পরিবর্তে W/m লেখা যায়। তো এই 3/2 এর পরিবর্তে আবার এই যে 5/2 লেখা যায়, খেয়াল রাখবা। হ্যাঁ, আসলে এখানে সবসময় যে 3/2 হবে এমন না, 5/2 হয়, কখনো 6/2 হয়। এগুলো কখন কখন হয়, কোনটা হয়, এটা পরে বলবো। আপাতত দেখো, সূত্র 3 ফরম্যাটে, একটা হচ্ছে এনআরটি, একটা হচ্ছে আরটি, W/m/RT, একটা হচ্ছে কেটি। এই 3 ফরম্যাটে হয়। তো কখনো হয় 3/2 এনআরটি, কখনো হয় 3/2 W/m/RT, কখনো হয় 3/2 কেটি। এই 3 ফর্মের সূত্র হয় গতিশক্তির। কথা কি বুঝতেছো? একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, এরপরে পরবর্তীতে 5/2 হয়, 5/2 এনআরটি, 5/2 W/m/RT, 5/2 কেটি। এই 5/2 আর 3/2টা বেশি আসে। তো এখানে 5 কখন হবে আর 3 কখন হবে? আসলে আমাদের এই ম্যাথগুলো করার জন্য দ্বিপারমাণবিক গ্যাস এবং বহু পারমাণবিক গ্যাস এগুলো দেওয়া থাকে, বা এক পারমাণবিক গ্যাস এগুলো দেওয়া থাকে। তো আমাদের দেখা যায় দ্বিপারমাণবিক যে গ্যাস, সেই গ্যাসের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা হয় 5। আবার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 3। আবার বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় অন্যরকম। এটা আমার দেওয়া থাকে প্রশ্নে, আমরা যখন প্রশ্ন সলভ করব সেটা প্রশ্ন থেকেই আমরা খুঁজে নিব, তারপরে আমরা ম্যাথ সলভ করার সময় লিখে দেবো, হয়ে যাবে। আরিশা, তারপর হচ্ছে গিয়ে সুমাইয়া, একটু কথা বলো তো। আরিশা, সুমাইয়া, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। এখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করব। হ্যাঁ, তো ম্যাথ দেখলেই আমরা বুঝতে পারবো যে কীভাবে কী করতে হবে। একটু ওয়েট, আমি ম্যাথগুলো বের করতেছি, জাস্ট খেয়াল রাখবা। 3/2 এনআরটি, 3/2 W/m/RT, আর হচ্ছে কি কেটি, এই তিনটাই মধ্যে হবে। আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে পিভি। হ্যাঁ, 3/2 পিভি বা 5/2 পিভি। যাক, আমি একবারে সহজ সূত্র থেকে আসি, সহজ সৃজনশীল থেকে আসি। দেখো কী বলছে, কুমিল্লা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি খোলা লিটার ফ্লাক্সের মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস আছে। এখন নাইট্রোজেন গ্যাস N2, এখন বলো তো নাইট্রোজেন গ্যাস কি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক? বলো তো। নাইট্রোজেন গ্যাস, এক্সিলেন্ট, দ্বিপারমাণবিক। তো দ্বিপারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা কত হয়? 3, 4 না 5? বলো তো। 5 মনে রাখবা, দ্বিপারমাণবিকের জন্য হবে কি 5। আচ্ছা, তো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানি দ্বারা ফ্লাক্সটি অর্ধপূর্ণ করা হলে গ্লাসের পানির সাথে তাপীয় সমস্যা থাকে। এটা শেষ। গরম প্রশ্ন, পানির তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর গতিশক্তি নির্ণয় করো। এখন পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বলো তো? 90 ডিগ্রি লেখা আছে, গরম পানি। তো এই 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের গতিশক্তির মান কত বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। সবাইকে প্রশ্ন বুঝতে পারছো? সবাই একটু কথা বলো, চুপচাপ থাকলে আমি বুঝবো না, একটু কথা বলতে হবে। সবাইকে প্রশ্ন বুঝতেছো? উদ্দীপক প্রশ্ন বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের সূত্র কোনটা হবে? সূত্র কিন্তু 3টা, একটা হচ্ছে এনআরটি, W/m/RT, একটা হচ্ছে কি কেটি। এখন আমরা একটু চিন্তা করি যে এখানে কোনটা দিয়ে কাজ করা যাবে। এখানে এন তো আসলে দেওয়া নাই, মূল সংখ্যা যেহেতু দেওয়া নাই, এনআরটি বাদ। W/m চিন্তা করে দেখি তো পারি কিনা।
মাহিয়া জয়েন করছো। তো বলি মাহিয়া, তোমরা কিছু কিন্তু নতুন স্টুডেন্ট। মাহিয়া আসো, আবার তানিশা, তারপর তানজিন সাদিয়া, তারপর হচ্ছে রুবি, তারপরে রাহিম, তারপরে হচ্ছে ফরহা। তোমরা তো নতুন, যে নতুন যারা আসো একবারই নতুন, মানে আমার এইচএসসি এক্সামের এইচএসসি 25-এর যে প্ল্যাটফর্মের শেষ 1 মাস 1.5 মাস আগে আমাদের সাথে যার পরিচয় আছে, তোমরা কিন্তু নিয়মিত ক্লাস করো। 1 মাস কষ্ট করে 1 মাস জয়েন করো, ক্লাস মিস দিও না, ঠিক আছে? খেয়াল রেখো। তো যেটা বলতেছিলাম, তো আমাদের এখানে এন এর মান দেওয়া নাই, ভরের মান দেওয়া আছে, ভর ডব্লিউ মান দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাসের ভরের মান, কতটুকু ভর নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করা হচ্ছিল সেটা দেওয়া নাই। খেয়াল রেখো, দেওয়া আছে কি এত কেজি নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, আমাদের তো এখানে দেওয়া আছে এই যে 1.32 কেজি, এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে স্বাভাবিক তাপমাত্রা 1 লিটারের মধ্যে, এত কেজি নাইট্রোজেন থাকতে পারে। এটা বলছে একটা অনুমান আর কি, যে এটা বলছে অনুমান। তো আমরা দেখব যে এটা নিয়ে ম্যাথ করলে ম্যাথ মিলে কিনা। তো এখানে আসলে ম্যাথটা করছে ওই সূত্র দিয়ে, আমাদের তাপমাত্রা আছে আর হচ্ছে কে, আসলে কে যেটা কে হচ্ছে একটা ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। এই ধ্রুবকটা আসলে মনে রাখতে হবে তোমাদের। এটা আমি একটু দেখাই, সূত্রটা বের করি একটু। কে হচ্ছে যে কে পড়ছিলাম না, এই যে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক আর কি। এই ধ্রুবকটা মুখস্থ রাখতে হবে, 1.38 10^23। এটা মনে রাখবা, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ধ্রুবকের মান। তো আমাদের ওই সূত্র দিয়ে এখানে সলভ করছে আর কি, তো আমরা উঠে দিয়েই করি। তো এখানে দেখো আমাদের জাস্ট দাদা দেওয়া আছে আর কি। এখানে পানি তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস, দ্রুতিয়াত যোগ করে 363 কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকটা মুখস্থ রাখবা, 1.38 10^23 জুল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবক কে, এই কে মানটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা ছাড়া অঙ্ক হবে না। এই মান কি তোমরা মুখস্থ রাখছো বা এটা জানো? 1.38 10^-23। তোমাদের মনে আছে এই মানটা? একটু কথা বইলো। আচ্ছা, তো এটা খেয়াল রাখবা। এরপরে নেক্সট পরবর্তী অংশ। তো পরবর্তী অংশ হচ্ছে আমাদের, এরপরে আমাদের সূত্র আমরা জানি 5/2 কেটি, 5/2 কেটি। কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর টি হচ্ছে আমাদের তাপমাত্রা। 5/2 কেন হলো? আমাদের N2 হচ্ছে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের জন্য আমার স্বাধীনতার মাত্রা 5, এর জন্য 5/2 হয়েছে। আমরা জানি 2 রকম হয়, 3/2 কেটি হয়, 5/2 কি হয়, কেটি হয়। এরপর মান বসা দাও, ক্যালকুলেশন করো, উত্তর পাওয়া যাবে 1.25 10^20 জুল। কারণ আমরা জানি গতিশক্তি বা শক্তির একক জুল, এই জন্য উত্তর জুল। দেখো তো সবাই অঙ্কটা বুঝতে পারলা কিনা পুরোপুরি? বাকিরা বুঝতে পারছো? এইভাবে ম্যাথটা আমরা সলভ করলাম, এইভাবে আমরা করে দিব, ঠিক আছে? জাস্ট তাপমাত্রা দেওয়া আছে আর আমরা বোল্টজম্যান ধ্রুবক নিয়ে কাজ করলাম, আর আমাদের স্বাধীনতার মাত্রা এখানে কত, 5। কার কোনো প্রশ্ন আছে এখানে? তাতেই বলো, কোনো সমস্যা আছে? বাকিরা কথা বলো। রিয়াদুল, আরিশা, মাহিয়া, রাহিম, রাফি, সুমাইয়া, তারেক, তোমরা তো কথাই বলছো, তোমরা চুপচাপ থাকলে হবে, কথা বলো, বুঝছো? স্যার রিপিট করা যাবে? আচ্ছা, রিপিট করা যাবে কোন জায়গায় বলো? প্রথম থেকে বলতে তুমি কোন জায়গা থেকে শুনতে পাও না বা বুঝতে পারো না, কোন জায়গা থেকে সেটা বলতে হবে। সব রিপিট করতে গেলে তো একটু প্রবলেম হবে, কারণ আমাদের সময় স্বল্প, এই জন্য কোন অংশে বুঝতে সমস্যা সেই অংশের নামটা বলো। তুমি এতক্ষণ শুনতে পাও না আমার কথাগুলো? একটু নেট সমস্যা দিচ্ছিল। ও আচ্ছা, তাহলে একটু কষ্ট করে পরবর্তী যেটা আমরা করতেছি সেটা একটু দেখো, হ্যাঁ? একটু কষ্ট করো, হ্যাঁ? কিছু মনে করো না, কারণ রিপিট করলে সময় লাগবে একটু বেশি। আচ্ছা, সিনহা জয়েন করছো, সিনহা। আচ্ছা সিনহা, তুমি কি সেই সিনহা যাকে আমি চিনি? ও আচ্ছা, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক খুশি হলাম তুমি জয়েন করছো। তো তোমার কি মানে যে এখন জয়েন করতে কোনো সমস্যা হয়েছে নাকি জয়েন করতে পারছো ইজিলি? সমস্যা হয় নাই ভাই, আবার সমস্যা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এমনি অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে ইজিলি ঢোকে, সেখানে হচ্ছে আমাকে একটু লেট করে আর কি। ও আচ্ছা, বুঝছি। তোমার কি আজকে মানে চাপ নাই তেমন পড়ার, এজন্য আমাদের সাথে দেখা করতে পারছো? আজকে একটু চাপ কম আর কি। আচ্ছা, খুশি হলাম।
আসলে আমি তুমি তো আমার অনেক আগের স্টুডেন্ট, যখন এসএসসির সময় ছিলাম তখনই তোমার সাথে পরিচয়। জি ভাই। তো আসলে আজকে ক্লাসের শুরুতে আর কি একটা কথা বলছিলাম, একটা কষ্টের কথা বলছিলাম, মিসিং লাগতেছে যে সকল স্টুডেন্টদের নিয়ে এসএসসির সময় কি এইচএসসি 25 ব্যাচের শুরু থেকে স্বপ্ন দেখা শুরু করছিলাম, প্রায় 1.5 বছর আগে, আজকে থেকে 1.5 বছর আগের কথা। তো একটা ব্যাচকে যখন আমরা বিদায় দিই, আমরা তো অফলাইন কোচিংয়ে যখন বিদায় দিই তখন তো একটু মন খারাপ হয়, তাই না? একটু অনেক কান্নাকাটি করে, আমরাও একটু মন ক্ষুণ্ণ হই, আমাদেরও একটা খারাপ লাগে যে 2 বছর পড়াইছিলাম ব্যাচটাকে, এখন চলে যাচ্ছে, হয়তো বা ওদের সাথে আর কথা হবে না, যোগাযোগ হবে না, মানে একটা মিসিং লাগে। ওদের সাথে কত স্বপ্ন ছিল, কত ক্লাস করছিলাম, কত হাসি আনন্দ, কত রং বেরঙের ক্লাস হয়েছিল, কত মজা ছিল। কিন্তু দিন শেষে যখন ওরা বিদায় নিয়ে যায় তো একটা কষ্ট লাগে, এই ব্যাচটাকে হয়তো আর পাবো না, একটা ভালো লাগে, একটা মায়া মমতা আছে এরকম আর কি। তো এখন একটা কথা মনে রাখবা যে মানুষ, তোমরাও কিন্তু মানুষ, আমিও মানুষ। এখন মানুষের মধ্যে আবেগ ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে এখন অফলাইনে যে আবেগ ভালোবাসা সেটা তো অফলাইনেই দেখানো যায়, বোঝানো যায়। কিন্তু অনলাইনে যে তোমাকে আমি পড়াই বা তোমরা আমার কাছে পড়ো, বা আমরা যাদেরকে অনলাইনে পড়াই, শুধু আমার কথা না, সবাই তো অনলাইনে পড়াই, তো সেই সকল শিক্ষকের কি সে আবেগটা কাজ করে না তোমাদেরকে নিয়ে, যে তোমরাও তো চলে যাচ্ছ, 1 মাস পর তোমাদের সাথে তো আমার দেখা হবে না, কথা হবে না, তো তোমাদেরকে তো মিস করব। তো অফলাইনে যেরকম আমরা মন ক্ষুণ্ণ হই বা মিসিং হই বা কষ্ট লাগে, তো অনলাইনেও কি সেরকমভাবে লাগতে পারে না? নাকি অনলাইনটা শুধু অনলাইনই? 100% ভাই, কেন লাগবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, খুশি হলাম। তো এই জন্য আমারও কিন্তু মন খারাপ হয় তোমাদের জন্য, যখন তোমরা শেষ মুহূর্তে তোমাদের সাথে কথা হয় না, যোগাযোগ হয় না, বা তোমরা যদি চলে যাও, এক সময় আমারও খারাপ লাগবে যে এই শেষ মুহূর্ত পর্যন্ত ওদের পর্যন্ত ছিলাম, এরপর ওদের সাথে যোগাযোগ নাই, এক একজন এক এক জায়গায় চলে যাবে, লাইফের কোনো পারপাসে হয়তো বা দেখা হবে কিনা তাও জানি না, কথা হবে কিনা তাও জানি না, তারপরও একটা খারাপ লাগে। তো যাই হোক, এখন যেহেতু আমাদের 1 মাস সময় আছে, তো সিনহা বলি, তুমি যেহেতু ক্লাস করতে পারতেছো না, অন্ততপক্ষে তুমি যোগাযোগ রাখো, মাঝে মধ্যে SMS দিও, যাতে করে মনে রাখতে পারি যে হ্যাঁ তুমিও আছো এবং তোমাকে নিয়েও আমরা সময় দেখতেছি। আর ক্লাসে যারা আছে ওরা তো ক্লাস করতেছে, যারা করতেছে না ক্লাস বা করতে পারতেছে না, তাদের জন্য একটু মিসিং লাগে বা কষ্ট লাগে, এই আর কি। এই জন্য আর কি আজকে অনেকগুলো কথা বলছি, কষ্টের কথা বলছি। চাই সবসময় পড়াইতে, সবসময় তোমাদের সাথে কথা বলতে, যোগাযোগ করতে, তোমাদেরকে নিয়ে কাজ করতে, মানে তোমাদেরকে নিয়ে কাজ করলে বা তোমাদেরকে যে আমি পড়াই বা তোমাদেরকে যে পড়াইতে আসি, এটা আমার অনেকটা ভালো লাগে, অনেকটা মানে ভালোবাসার একটা জগৎ বা ভালোবাসার একটা পরিবার বলতে পারা যায়। তোমরা আমার একটা পরিবারের একটা অংশ, কারণ ক্লাসে যখন তোমরা আসো, কথা বলো, একটা প্রবলেম নিয়ে আলোচনা করো বা ক্লাসে উপস্থিত থাকা শুনো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি যে শুধু আমার ভালো লাগে এরকম না, প্রতিটা শিক্ষকেরই ভালো লাগে। প্রতিটা শিক্ষক যখন সকল স্টুডেন্টকে পড়ায়, যখন দেখে তার ক্লাসরুমে সকল শিক্ষার্থী ভরপুর, সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনতেছে, তার কথা মতো কাজ করতেছে, প্রতিদিন তার ক্লাসগুলো করতেছে এবং তার সাথে যোগাযোগ রাখতেছে, তার মন প্রাণ এমনিতেই ভরে ওঠে এবং মন থেকে সবার জন্য দোয়া আসে। হাত তুলে দোয়া করতে হয় না, তখন মন থেকে দোয়া চলে আসে যে হে আল্লাহ, তুমি ওদের সকলের স্বপ্ন পূরণ করো, সকলের পরীক্ষার রেজাল্ট একটা ভালো রেজাল্ট দাও, প্রত্যেকের যেই জায়গার স্বপ্ন আছে সেই জায়গায় স্বপ্নের শিখরে যাওয়ার স্বপ্ন তার কবুল করো, বা স্বপ্ন দেখার জানে পথ চলাকে সহজ করো, বা তার স্বপ্নকে শক্তি করো, তার পরিবারের মুখে হাসি ফোটাও। এগুলো কিন্তু মন থেকেই আমাদের চলে আসে। তো অ্যাজ এ মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, অন্তত আমি শিক্ষক সেই হিসাবে না নিয়ে জাস্ট মনে রাখতে পারো যে অ্যাজ এ মানুষ হিসাবে তোমাদের সাথে চেষ্টা করতেছি, 2 বছর 1.5 বছর আগে থেকেই শুরু করছিলাম, এখনও চেষ্টা করতেছি, অন্ততপক্ষে শেষ 1 মাস একটু যোগাযোগ রাখো, তাহলে আমার অনেক ভালো লাগবে। সবাইকে বলছি কথাটা, ওকে, সবাইকে বলতেছি, সবাই কি শুনছো? সবার জন্য কথাগুলো প্রযোজ্য, শুধু সিনহার জন্য না, সবার জন্যই বলতেছি। সবাই তোমাকে জানাইও আমার কথা, কি বুঝতে পারছো? বাকিরা কথা বলো, বাকিরা চুপচাপ কেন? আচ্ছা যাই হোক, ওকে। তো যাই হোক, আমরা তাহলে ক্লাস শুরু করি যেখানে ছিলাম। যাই হোক, মাঝে মধ্যে কিছু ইমোশনাল কথা বলতে হয়, কারণ এগুলো বাস্তবতা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এটা আমাদের শেষ। তো এখন আমরা পরবর্তী ম্যাথ নিয়ে হাজির হচ্ছি। তো একটু ওয়েট করো, আমি একটু বের করি, হ্যাঁ, একটু সময় দাও। তো
তো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা যশোর বোর্ড 2023 সালে এসেছিল। কোনো এক স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে। ওই স্থানে পানির উপরিতলে একটু এটা আমি দেখাচ্ছি। 10⁵ প্যাসকেল চাপে বায়ুভর্তি একটি বেলুনের আয়তন এত ঘনমিটার। বেলুনটি ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গার আয়তন এত হয়। এবার বলতেছে পানির ঘনত্ব লেখা আছে, অভিকর্ষ স্তরের মানও লেখা আছে। এখন আমাদের এই জায়গার মধ্যে গণন প্রশ্নে বলতেছে পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। পানির উপরিতলে যে বেলুনটা আছে সেই জায়গার মধ্যে গ্যাসের গতিশক্তি কত বের করো। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমার এই অঙ্কের মধ্যে মূলত চাপ নিয়ে কথা আছে আর আয়তন নিয়ে কথা আছে। চাপ আর আয়তন খেয়াল রাখবা, চাপ আর আয়তন দেওয়া আছে। এন আর টি তাপমাত্রার মান দেওয়া নেই, তাপমাত্রা কত, এবং হচ্ছে আমাদের ডব্লিউ/এম সেটা দিয়েও দেওয়া নেই। তো তাপমাত্রা দেওয়া না থাকলে এনআরটিও হবে না, ডব্লিউ/এম এটাও হবে না। তো তাপমাত্রা দেওয়া না থাকলে আমাদের পি আর ভি এই দুটা দেওয়া আছে, এই দুইটা দিয়ে আমরা করতে পারবো। তো গ্যাসটা কি? গ্যাসটা অক্সিজেন। এখন বলো অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রার মান কত হবে? অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মান কত? এক্সিলেন্ট, 5। কেন 5? কারণ এটা দ্বিপারমাণবিক গ্যাস। তো আমাদের সূত্র কি হবে? সূত্র হবে 5/2 এনআরটি হবে না, 5/2 পিভি, পি ইন্টু ভি। কারণ আমরা জানি যে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা যে এই এনআরটি সূত্র ব্যবহার করছি না, আমি তোমাদের দেখাই, সূত্রটা দেখলে বুঝবা। আমরা তো জানি যে আমাদের এনআরটি এর পরিবর্তে লেখা যায় পি ইন্টু ভি, খেয়াল রাখবা। হ্যাঁ, এই যে আমরা সূত্র জানি এনআরটি, এই এনআরটির মানে হচ্ছে পিভি। কারণ কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তো এনআরটি লেখা যেই কথা, পিভি লেখা একই কথা, কারণ এনআরটির মানটাই তো পিভি। কথা কি বুঝছো? এই যে এনআরটির মানটাই পিভি, তাহলে এনআরটির জায়গায় পিভি লিখতে পারি, কারণ আমাদের পিভি দেওয়া আছে। এনআরটি না লিখলেও সমস্যা নেই। তো লিখবো আমরা কি 5/2 পিভি। এই সূত্র দিয়ে ম্যাথটা সলভ করে ফেলবো। সবাই কি ম্যাথ এর বিষয়টা বুঝতে পারছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা সুমাইয়া একটু কথা বলো তো। সুমাইয়া তুমি কি এখন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? সব কিছু ঠিকঠাক আছে সুমাইয়া? সুমাইয়া ওকে, হ্যাঁ লেখো। না বুঝতে পারলো অবশ্যই বইলো। তো এই হচ্ছে বিষয়টা, খুবই সিম্পল। তো এখানে বেলুনের আয়তন দেওয়া আছে 10⁻³ ঘনমিটার। বেলুন ভর্তি যে বেলুনের চাপ সেটা হচ্ছে কি, বায়ু ভর্তি বেলুনের চাপ দেওয়া আছে 10⁵ প্যাসকেল। বায়ুতে সাধারণত দ্বিপারমাণবিক গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস। তো স্বাধীনতার মাত্রা 5। তো আমরা জানি সূত্র হচ্ছে কি 5/2 পিভি, 5/2 পি এর মান লিখলাম, ভি এর মান লিখলাম, হয়ে গেল। তো এখানে খেয়াল রাখবা আয়তন আছে ঘনমিটারে, চাপকে প্যাসকেল রাখতে হবে। আয়তন যদি থাকতো লিটারে, চাপ নিতা অ্যাটমসফিয়ারে। খেয়াল রাখবা এককগুলা চেঞ্জ যদি ঠিক করতে না পারো অঙ্ক ভুল হবে। আয়তন থাকবে ঘনমিটারে, সেই শর্তে চাপ থাকবে প্যাসকেলে। অথবা আয়তন যদি রাখো লিটারে তাহলে চাপ হবে অ্যাটমসফিয়ারে। কথা কি বুঝছো? মনে থাকবে কথাগুলো? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তো এরপরে ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে কত? রেজাল্ট পাওয়া যাবে 250 জুল। এটাই অ্যান্সার। সবাই অঙ্কটা পুরোপুরি ভালো করে বুঝতে পারছো? খুব ইজি ছিল অঙ্কটা, জাস্ট পিভি দিয়ে করলাম। আমার গাইডে তো 3 দিয়া করছে। 3 দিয়ে করবে কেন? আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তো হচ্ছে 5। থ্যাংক ইউ সিনহা, বলছো খুশি হলাম। দ্বিপারমাণবিক গ্যাস তো আমরা একটু আগে পড়ছিলাম, 5 হবে। আর পাঞ্জরিত 3 দিয়া করছে, রয়্যালও 3 দিয়া করছে। 3 দিয়ে করছে? জি 3 তো হচ্ছে আমার অন্য। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, আমি আমাদের মেন বইয়ের থেকে কালেক্ট করলে স্বাধীনতার মাত্রাটা একটু এটা আমি দেখাইতেছি, তাহলে সহজে বুঝতে পারবে। দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক, এই স্বাধীনতার মাত্রাটা একটু ওয়েট করো সব। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি স্বাধীনতার মাত্রা যেটা আছে ওইটা দেখা দিয়ে দিল। স্বাধীনতার মাত্রা একটু
আচ্ছা, এখানে স্বাধীনতার মাত্রা কিছু কথা লেখা আছে, আমি জাস্ট দেখাই। এই কথাগুলো বাদ দিয়ে আমরা জাস্ট এগুলো দেখা দিই। বইতে যেহেতু আমাদের দেওয়া আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা স্বাধীনতার মাত্রা ব্যবহার করি 5। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখি। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে আমরা লিখি 5/2 KT বা 5/2 PV, যাই হোক এটা মনে রাখলে হবে। বইতেই লেখা আছে, সেই অনুযায়ী আমরা 5 দিয়ে করতেছি। কথা কি বুঝতেছ? দেখো দেখো, এই যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতেছি স্বাধীনতার মাত্রা 5 দিয়ে করতেছি ম্যাথগুলো। এটা আমাকে জানাও, কথাগুলো কি বুঝতেছো? ফরাদ দেখো বুঝো কিনা। হ্যাঁ ফরহাদ, একটু কথা বলো, বুঝতেছো? জি জি। আচ্ছা, এইটা যদি আমরা করি, আমাদের বই যেহেতু সবগুলোই, হ্যাঁ সবগুলো গাইডের ভিতরে আমার এই যে পাঞ্জেরিতে রয়্যালে বেশিরভাগ ফ্রি দেই করছে দ্বিপারমাণবিক গ্যাসের বেলায়। দ্বিপারমাণবিক তো লিখছে 5 হয়, বইও তো লেখা আছে আমাদের। তো বইটা তাহলে কি ভুল দিছে? এটা বুঝলাম না তো। আচ্ছা, তারপরে দেখতে হবে কি করছে না করছে, পরে আবার দেখবো না, নিয়ে চিন্তা করতে হবে। আমাদের এখানে মানে এই 5 দিয়েই করছে ম্যাক্সিমাম জায়গায়, এখানে 5 দেওয়াই আছে, এই জন্য আর কি এটা আমি দেখাই। যাই হোক, তাহলে এখন খেয়াল করো, নেক্সট পরবর্তী অংশ যাই আমরা। পরবর্তী আমাদের একটা প্রশ্ন, স্পেশাল প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 23 সালে আসা। এখানে খেয়াল করো সবাই কি বলতেছে। আমাদের গ্রীষ্মে কোনো একদিন প্রচণ্ড তাপদাহে মিমি ও তার সহপাঠী পরীক্ষাগারে সিলিন্ডারে এত গ্রাম মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করতেছিল। তো এখন এরপরে বলতেছে আণবিক ভর দেওয়া আছে এত গ্রাম, আবহাওয়ার এই হাবিজা মানে কিছু বলছে, আমাদের গণমে বলছে সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি বের করো। এখন মিথেন গ্যাস CH4, হ্যাঁ এটা কিন্তু আমাদের এক পারমাণবিক না, দ্বিপারমাণবিক না, কথা কি বুঝছো? এটা বহু পারমাণবিক গ্যাস। মিথেন হচ্ছে একটা বহু পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রাও চেঞ্জ হবে। এটা আমাকে জানাও। সিনহা জয়েন করছে বা থ্যাংক ইউ। মিথেন কিন্তু হচ্ছে বহু পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে আমাদের এটা হবে অন্য, মানে অন্য স্বাধীনতার মাত্রা দিয়ে হবে। আমার হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছিল, ও আচ্ছা, এন্ড হচ্ছে সাউন্ড কমে যাচ্ছিল, তো আমি লিভ নিয়ে আবার হচ্ছে কানেক্ট হয়েছি। ওকে থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। তো এখানে আমাদের বহু পারমাণবিক গ্যাস, আমাদের যে মিথেন সেটা যদি বহু পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রার মান ব্যবহার করবো অন্যটা, এটা হবে না। তো যাই হোক, এখানে আমাদের গাইডের এই জায়গার মধ্যে ব্যবহার করছে, যাক এখানে তাপমাত্রা দেওয়া আছে, কত তাপমাত্রা লেখা আছে আমাদের, কোথায় লেখা আছে তাপমাত্রা এখানে? আচ্ছা, এখানে আমাদের এই জায়গার মধ্যে তো তাপমাত্রার মানগুলো অনেকগুলো লেখা আছে। আচ্ছা দেখি, আমাদের এখানে শিশিরাঙ্ক লেখা আছে 12.5। একটু ওয়েট করো, আমি দেখি ক্যালকুলেশনটা। আমার লিঙ্ক চলে যাবে একটু পর, বুঝছো? আমি লিঙ্কটা আবার দিব না, একটু ওয়েট করো। এটা লিঙ্ক চলে যেতে পারে, আমি দেখি ঠিক আছে কোনটা। 285, 93। তাপমাত্রা এখানে 20.6। আচ্ছা, আমাদের এখানে লেখা আছে কোনটা? এই যে আচ্ছা, ও বায়ুর তাপমাত্রা, সরি হ্যাঁ বায়ুর তাপমাত্রা 20.6, এটা দিয়ে আমরা করবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখো এরপরে আমার ভরটা সবই দেওয়া আছে, দেখো আমি জাস্ট বুঝা দিই, বাকিটা বুঝবা। তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস সামথিং, তাহলে কেলভিন নিলাম। মিথেন গ্যাসের ভর লেখা আছে 1000, মিথেন গ্যাসের আণবিক ভরটা 16, তাহলে m/m এর মানটা হবে তোমার এত মোল। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা তো 8.36 ব্যবহার করবো। CH4 এর জন্য স্বাধীনতার মাত্রা আমরা ব্যবহার করবো হচ্ছে 6, বহুপারমাণবিক গ্যাস এই ক্ষেত্রে। আর এরপরে মান টান বসা দিব, ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে আমাদের 45768.7 জুল। এটাই সঠিক উত্তর। দেখো তো বুঝতে পারলা কিনা পুরো অংশটা ভালো করে? এতটুকু সবই সেম, জাস্ট আমরা NRT দিয়ে করছি, আর স্বাধীনতার মাত্রা হচ্ছে 6 ব্যবহার করছি বহু পারমাণবিক গ্যাস, এই জন্য 6 হয়, 7 হয়,
তোমরা এখানে 6 ব্যবহার করছি। এটা আমাকে জানা, বুঝতে পারছো কিনা? এতটুকু ক্লিয়ার? লিঙ্ক চলে যাচ্ছে। আমি আরেকটা লিঙ্ক দিয়ে ক্লাস নিব। আমাদের পরবর্তী কিছু স্পেশাল অঙ্ক আছে, সবাই আসবা। সবাই কি শুনতেছো? বুঝতে পারছো অঙ্ক? আচ্ছা, তো এই লিঙ্কটা আমরা এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ফিজিক্সের ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আজকে পরবর্তী স্পেশাল ম্যাথগুলো সলভ করার চেষ্টা করি। তো এই অঙ্কগুলো আমরা বের করব আমাদের কুয়ার গভীরতা অথবা আয়তন অথবা চাপ। তো এই ক্ষেত্রে আমাদের ওই যে বয়েলের সূত্র যেটা, সেটা ব্যবহার হয় বেশি, P1V1 = P2V2। তো এক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখব, আমাদের পৃষ্ঠদেশে মানে উপরের দেশে পৃষ্ঠদেশে চাপ হবে P1 আর আয়তন হবে V1, নিচের দিকে চাপ হবে P2, আয়তন হবে V2। তবে P2কে লিখতে হবে P1 + h ρg, এটা আমাদের সূত্র আর কি। মানে এরকম কুয়ার অঙ্ক যে থাকবে, কুয়ার অঙ্কের মধ্যে আমরা সমুদ্রের উপরের পৃষ্ঠের চাপকে P1 ধরবো আর আয়তনকে V1 ধরবো, আর সমুদ্রের নিচে চলে গেলে 10 মিটার নিচে, 20 মিটার নিচে, 30 মিটার নিচে, তো ওরকম নিচে চলে গেলে আয়তনটা হবে V2 আর চাপটা বেড়ে যাবে, চাপটা হবে P1 + h ρg। চাপটা হবে তরলের তলদেশে চাপ হবে P2 = P1 + h ρg, এরকম আর কি, খেয়াল রাখবা। তো একটা বলতেছে যে লবণাক্ত সাগরের পৃষ্ঠে তাপমাত্রা দেওয়া আছে, হিলিয়াম গ্যাস দ্বারা একটা গ্যাস বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ওই বেলুনটি লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হলো, তখন এর ব্যাস সাগরের পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। আবার যখন বেলুনটিকে একই গভীরতার দিকে একটি লেকের মধ্যে নিচে রাখা হলো, তখন এর ব্যাস পৃষ্ঠের মানের 3/4 পাওয়া গেল। বোল্টজম্যান ধ্রুবক দেওয়া আছে এবং পানির চাপ দেওয়া আছে এত। মনে করো লেকের সর্বত্র তাপমাত্রা কি সমান, মানে পুকুর আর কি। এখন বলতেছে গণনে লেকের পানিতে 5 মিটার গভীরে যদি আমি যাই, তাহলে সেখানে বেলুনের আয়তন কত হবে নির্ণয় করো। প্রথমত আমাদের পৃষ্ঠদেশে আয়তন V1, চাপ P1, নিচে গেলে আয়তন হবে V2, চাপ হবে P2। এখন এই V2-র মানটাই বের করতে বলছে প্রশ্নে। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? একটু কথা বলো। 5 মিটার গভীরে চলে গেলে ওই বেলুনের আয়তন তো কমে যায়, তাই না? সেই মানটা কত আমাদের বের করতে হবে, এটা আমাকে জানাও। কথা কি বুঝতে পারছো এতটুকু? সবাই কি শুনতেছো আমার কথা? একটু রেসপন্স করো। আচ্ছা, ফরহাদ বলছো, মাহিয়া, রাহিম, রিয়াদুল, শেলি, সুমাইয়া, তারেক, কথা বলো। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার তাহলে আমরা এখন প্রাথমিকভাবে ধরি P1 হচ্ছে কত? পৃষ্ঠে চাপ 10⁵। V1 কত? V1 এর মানটা দেওয়া নাই, আমরা V1 এর মানটা V ধরবো। মনে রাখবা, যে জিনিসটার মান দেওয়া না এটা V ধরবা। আচ্ছা, এরপরে P2 হবে কি? P1 + h ρg। h হচ্ছে গভীর, কতটুকু গভীরে গেছো? 5 মিটার, এটা h এর মান। রো মানে 1000, পানির ঘনত্ব, আর জি মানে অভিকর্ষ ত্বরণ, আর আমাদের V2 তো বের করতেই হবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। প্রথমত আমরা লিখব পৃষ্ঠদেশের চাপ P1 10⁵ প্যাসকেল, অভিকর্ষ ত্বরণের মান জানি, গভীরতা হচ্ছে h 5, লেকের পানির ঘনত্ব 1000, তলদেশের চাপ হচ্ছে P2-র মানটা সূত্র সবসময় লিখতে হয় P1 + h ρg। আর আমরা মনে করতেছি বেলুনের আয়তনটা ছিল প্রাথমিক অবস্থায় V1 = V, পরবর্তী অবস্থায় V2 বের করব। এইগুলো বুঝতে পারছো? এইগুলো কিন্তু আমাদের আগের মতো জাস্ট যা যা দেওয়া আছে সিরিয়াল মতো লিখলাম। এটা আমাকে জানা, সবাই এতটুকু বুঝছো? কথা বলো। এখন আমরা এদিক সেদিক নিব। তো P1 = P2V2, তো এখানে V2 বের করব। তো P2V2 নিয়ে আসলাম, P2-র মানটা তো লিখছি P1 + h ρg, P1V1 ডান পাশে, V2-র মান লিখব, তো হবে কি? P1V1/P1 + h ρg। এরপর মানটান বসা দিবা, দেখবা যে আমার আসলে V1 এর মানটা না থাকাতে মানটা তেমন আসবে না, মানটা আসলে আমার এরকম আসবে, মানটা আসবে 0.67 × V1। তো এটা থেকে
আমরা আমরা এটা V1 এর মানটা বাইর করে দিতে পারি উদ্দীপক অনুসারে। বুঝি নাই। তো V1 এর মান তো বাইর করে দিতে পারি উদ্দীপক অনুসারে। বাই করছো? কই বাই করছি আমরা? বাই তো কই নেই। না, এদিকে বাইর করে মানে বাইর করে দিতে পারি। আচ্ছা, বিয়ের মান যদি আমরা বের করি আমাদের একটু মানে ক্যালকুলেশন বড় হবে। বিয়ে মানটা আয়তনের মানটা আমরা যদি না বের করি এইভাবে রাখতে চাই তো এইভাবে প্রমাণ করা যাবে। জাস্ট V2 এর মানটা V1 এর কত গুণ এটা বললেই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 100% দিয়ে যদি গুণ করি তাহলেই হয়ে যায়। 100% দিয়ে গুণ করলে পার্সেন্টে মান আসবে 76%। অতএব লেকের পানির 5 মিটার গভীরে বেরোনো আয়তন পৃষ্ঠের পানির আয়তনে এত পার্সেন্ট হবে। মানে এটা আমরা চাইলে আয়তনের মান বাড়ছে না কমছে বা কতটুকু হয়েছে সেই অ্যাভারেজ দিয়েও চিন্তা করতে পারি, বা চাইলে বিয়ের মান বের করে লিখতে পারি। মানে যেভাবে লিখতে পারি সেভাবে লিখব, একভাবে লিখতেই হয়। কথা বুঝছো? কথা বলো, এটা আমাকে জানাও। এই যে এই লাইনটা বুঝতে পারলা কিনা, যে আমরা 100% দিয়ে গুণ করছি, এখানে আমাদের মানটা বেরোচ্ছে 0.67, এটাকে আমরা 100% দিয়ে গুণ করে 67% হয়েছে। মাহিয়া, রাহিম, রিয়াদুল, ফরহাদ, শেলি, সুমায় কথা বলো। তোমরা যদি কথা না বলো বুঝবে কী হবে? তোমরা কি বুঝতেছো? এতটুকু বুঝছো? ওকে, এটা গেল। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ একটু ওয়েট, আমি বের করতেছি। এটা আমার হইল এতটুকু অংশ কমপ্লিট। আমরা এখন পরবর্তী অংশে যাই। যেমন এই অঙ্কটা সিলেট বোর্ড 23-এ আসে প্রশ্ন, এটা আমরা সেভাবেই করব। কি বলছি একটু খেয়াল করো। তো এখানে বলতেছে আমাদের দুইজন শিক্ষার্থী একটি দ্বীপে বেড়াতে গিয়ে পাশাপাশি অবস্থিত দুটি পুকুরের বুদবুদ পর্যবেক্ষণ করছে। মিঠা পানির বুদবুদ, লবণাক্ত পানির বুদবুদ। তো পানির তলদেশ থেকে উপরিতলে আসায় বুদবুদের আয়তন 4 গুণ হয় মিঠা পানিতে, আর লবণাক্ত পানিতে কি হয়? দ্বিগুণ হয়। পানির ঘনত্ব দেওয়া আছে এত। বলতেছে গণকে মিঠা পানির পুকুরের গভীরতা নির্ণয় করো। মিঠা পানির পুকুর যে গভীর, কতটুকু গভীর সেই মানটা বের করতে হবে, মানে এইচ এর মান বের করতে হবে, এই আর কি। এখন তোমরা একটু বুঝো, মিঠা পানির জন্য আমরা এই ছক নিয়ে কাজ করব। এখানে পানির তলদেশ থেকে একটা বুদবুদ উপরে উঠবে। একটা কথা বুঝো, বুদবুদের অঙ্ক কিন্তু ভিন্ন, বুঝছো? বেলুনের অঙ্ক একরকম আর বুদবুদের অঙ্ক আরেক রকম। তো আমি একটু বুঝাই, একটু খেয়াল রাখি। মনে করো আমি একটু আঁকতেছি, এটা হচ্ছে পানির উপরের দেশ, এটা হচ্ছে পানির নিচের দেশ, মনে করো আর কি। একটু ওয়েট। এখন আমার বুদবুদ তৈরি হয় নিচে, এই যে এভাবে বুদবুদ তৈরি হয়, এই, তারপরে বুদবুদ কিন্তু আকারে একটু বড় হয়, এই, তারপরে এই, তারপর হচ্ছে গিয়ে এই, তারপরে আবার এই, এরপর হচ্ছে এই, বুঝছো? এটাকে আবার বুদবুদ বলে। সবাই শুনতেছো, দেখতেছো? আচ্ছা, এখন এই বুদবুদের প্রাথমিক আয়তনটা নিচে হবে, খেয়াল রাখবা, এটা হবে নিচেরটা V1 হবে তখন, আর এটা হবে V2। কেন? কারণ বুদবুদ শুরুই হয় এখান থেকে, বুদবুদ কিন্তু উপর থেকে হয় না। আর বেলুন হলে কিন্তু উপর থেকে নিচে আসতো, বেলুনে হয়তো কি জানো, বেলুনের আয়তনটা আস্তে আস্তে কমতো, এখানে বুদবুদের আয়তনটা বাড়তেছে। এটা একটু মেন ডিফারেন্ট, বুদবুদের সাথে বেলুনের ইয়াটা ডিফারেন্ট। বুদবুদ এখানে তৈরি হয় ছোট, আস্তে আস্তে বড় হয়, অনেক বড় হয়। তো বুদবুদের প্রাথমিক আয়তনটা নিচে হবে, এটা ধরবো V। আর এখানে নিচ থেকে যখন উপরে আসে তো কত গুণ হয়, যদি বলে যে একটা বুদবুদ পানির তলদেশ থেকে আকাশে মানে পানির তলদেশ থেকে পৃষ্ঠে উঠতে আয়তন দ্বিগুণ হয়, তখন হবে 2V, V2 হবে 2V। যদি বলে 3 গুণ হয় তাহলে 3V, যদি বলে 4 গুণ হয় তাহলে হবে 4V। মানে এরকমভাবে হবে, মানে V1 এর মানটা V ধরবা, আর V2টা হবে কি যত গুণ বলবে তত গুণ করে দিবা, তাহলেই হবে। এটা হচ্ছে বের করার নিয়ম। কথা বুঝছো? রেসপন্স করো, বুঝছো সবাই? আচ্ছা, তো এইভাবে আমরা করবো। এখন দেখো কি বলছে, পানির তলদেশ থেকে উপরিতলে আসায় আয়তন 4 গুণ হয়। তাহলে এখন V2 কত হবে বলো তো? V2 কত হবে?
কথা বলো। V1টা আমরা V ধরবো, আর উপরে তলে আসে V2 হবে। তোমরা কি কথা বুঝতেছো? আচ্ছা, একটু ওয়েট। আসলে এখানে একটা বিষয় মিসিং করে ফেলছি। আচ্ছা, একটু ওয়েট। একটা বিষয় মিসিং করছি কি, আমরা যদি এখানে এটা V1 ধরি, তাহলে তো এখানে চাপ P1 হবে, কিন্তু আমার তো এটা একটু মিসিং হয়েছে। সরি ফর মিস্টেক। দেখো, আমরা এখানে কিন্তু চাপ ধরছিলাম কি P1, তো চাপ যদি P1 হয় আয়তনটাও কি হবে, V1 হবে, কারণ উপরের পৃষ্ঠে চাপটা হয় 1, আয়তনটা হবে কি 1। এটা আমার মেন কমন বিষয়। আর যদি নিচে আমরা P2 ধরি, তাহলে আয়তনটাও তো V2 হওয়ার কথা। সেই শর্তে V2 হবে V, আর V1 হবে এটা। আমি একটু মিস্টেক করছি, বিষয়টা একটু খেয়াল রাখো। হ্যাঁ, সরি ফর মিস্টেক। তাহলে V1 হইব 4V2। হ্যাঁ, সরি, একটু মিস্টেক করছি। সমুদ্রের পৃষ্ঠে পিওন ছিল, সেই জন্য বলতে কেমন জানি কি হয়ে গেছে, হ্যাঁ, এটাই আলো হয়ে গেছে আমারও, এই জন্য তোমরা কিছু বলতেছো না। যাই হোক, খেয়াল রাখবা, পৃষ্ঠে সময় P1 V1 হয়, পৃষ্ঠে P1 V1, আর তলদেশে হয় P2 V2। তো যেহেতু এখানে P2 V2 হয় তলদেশে, এই জন্য আমাদের P2 যদি হয় এখানে, তাহলে V2 হবে অবশ্যই। তাহলে V2 মানে এটা V2, আর এটা ঘরে V1, এরকম হবে আর কি। তো এটা আর কি একটু মিসিং ছিল, বা একটু মিস্টেক ছিল, দুঃখিত একটু মিসিং করার জন্য। এবার বুঝতে পারছো না সবাই? একটু আমাকে জানাও, কথা বলো। এবার বুঝছো তো? মানে 4ই হবে, তবে সেটা V1 হবে আর কি, 4। ওকে, এবার আশা করি কনফিউজ দূর হয়েছে। তো চলো এবার শুরু করে দিই। হ্যাঁ, যা যা দেওয়া আছে আমরা লিখে দিব। তো লিখতেছি, পানির ঘনত্ব হচ্ছে এত কেজি ঘনমিটার। উপরিতলে আসা বুদবুদের আয়তন V1 4B হয়। পানি তল দেশে বুদবুদের আয়তন হচ্ছে V এত, V ধরছি V2। উপরিতলে চাপ হচ্ছে P1 এত, নিচের তলে চাপ P2 প্লাস P1 প্লাস H রো জি। এগুলো বুঝছো? একটু কথা বলে, এগুলো বুঝছো কিনা? আল্লাহ, কারেন্ট চলে গেছে। একটু ওয়েট, তুমি কি দেখতেছো? অন্ধকার দেখা যাচ্ছে। অন্ধকার, কারেন্ট চলে গেছে তো এই জন্য অন্ধকার। এই যে আমার ওয়াইফাই চলতেছে, ওই যে মিট জ্বলতেছে। এরপর হচ্ছে আমার এই যে পাওয়ার ব্যাংক, নীল রঙের পাওয়ার ব্যাংক। ওকে, আমার নেট কানেকশন ঠিক আছে আলহামদুলিল্লাহ, নেট চলে যায় নাই। এখন আমি টর্চ লাইট নিয়ে তোমাদের এই স্পেশাল ক্লাস নিচ্ছি। এই যে টর্চ লাইট, দেখা যায় এবার? জি স্যার। ওকে, দেখো স্পেশাল ক্লাস। তো যাই হোক, আমাদের কারেন্ট চলে গেলেও কিন্তু ক্লাস মিস হচ্ছে না। যেমন স্টারলিংক সার্ভিস, স্টারলিংক নাকি নাম জানি কি, হ্যাঁ স্টারলিংকই তো। হ্যাঁ, ওই যে আমাদের স্যাটেলাইট ওয়াইফাই যেটা স্টারলিংক। আচ্ছা, তো এখন আমরা সেই স্টারলিংকের ক্লাসই করতেছি। মনে করি স্টারলিংকের ক্লাসই হচ্ছে। তো এরপর আমি মান বসা দিলাম এখানে P1 V1 P2 V2। তারপরে জাস্ট আমাদের লাগবে কি H এর মান লাগবে, কারণ উচ্চতা চাইছে তো গভীরতা চাইছে। তো এখন আমরা লিখে দিলাম যে P1 এর মান, V1 এর মান, P2 এর মান, আর ক্যালকুলেশন করে বাম পাশে নিয়ে এসে H এর মানটা বের করে ফেললাম। তো এখানে ক্যালকুলেশন বুঝতে পারবো আশা করি, জাস্ট মান টান বসা দিছি। উত্তরটা হচ্ছে 30.6। দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা? অঙ্কটা সহজ ছিল, জাস্ট একটু বুঝতে হবে যে P1 V1 P2 V2 এই জিনিসগুলো কোনটা। একটু কথা বললো। মাহিয়া, রাহিম, রিয়াদুল, সুমাইয়া, সেগুলি তো কথা বলতেছো। তোমরা একটু কথা বলো, যারা কথা বলো না একটু চুপচাপ আছিল একটু আমাকে জানাও। বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট পরবর্তী অংশ যাই। হ্যাঁ, যেহেতু আমার কারেন্ট চলে গেছে, দেখি আরেকটা করতে পারি কিনা। এমনিতেই প্রচুর গরম এদিকে। একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু দেখতেছি।
আচ্ছা আমি আরেকটা টাইপ করা দিই, হ্যাঁ আরেকটা নতুন টাইপ দেখা দিই। এটা বেশি বড় না, ছোট অঙ্কই, জাস্ট তোমরা দেখলেই পেরে যাবা। যেটা হচ্ছে আমাদের এই যে CRMS বেগ বের করা। হ্যাঁ এই অঙ্কটা জাস্ট একটু দেখা দিই, যে তোমার কারেন্ট চলে গেছে একটু দেখাইতে সমস্যা হচ্ছে বা একটু গরম, তো একটু দেখো, এটাই আমি আজকে লাস্ট আলোচনা করি তোমাদের। দেখো তো এখানে কি বলতেছে একটু খেয়াল করো। আমাদের এখানে প্রশ্ন পড়ি, আয়তন লেখা আছে এত ঘনমিটার, তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, এবং আমাদের চাপ এত লেখা আছে, এত চাপ একটা অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করার চাপ এত নিউটন পাওয়া গেল। অক্সিজেন গ্যাসের আণবিক ভর লেখা আছে। এখন বলতেছে উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে এর অণুগুলোর মূল গড় বর্গবেগ কত ছিল বের করো। মূল গড় বর্গবেগ, এটাকে বলা হয় CRMS বেগ। কথা কি বুঝতেছো? মূল গড় বর্গবেগ এর অপর নাম হচ্ছে CRMS, রুট মিন স্কোয়ার, CRMS বেগ। একটু সবাই একটু কথা বলো তো, সবাই কি বুঝতেছো? আমাদের CRMS বেগ বের করতে হবে। তো CRMS বেগ বের করার সূত্র কি ছিল, মনে আছে কারো? বলো তো। √3RT/m। এক্সিলেন্ট। তো আমাদের এই CRMS বেগ বের করার সূত্র হচ্ছে √3RT/m। তিনটা সূত্র আছে, আমি দেখাই। CRMS বা C দিয়ে প্রকাশ করি আমরা, √3RT/m, 3p/ρ আর 3kT/w। তো আমাদের 3p/mটাই বেশি ব্যবহার হয়। তো এখন আমরা জাস্ট উদ্দীপক দেখে দেখে জাস্ট যে মান লেখা আছে সে মানগুলো লিখে দেবো। যেমন লেখা আছে এখানে তোমার গ্যাস ধ্রুবকটা মুখস্থ রাখি আমরা 8.314, তাপমাত্রা লেখা আছে কেলভিনে নিলাম, অক্সিজেন গ্যাসের আণবিক ভর, এই যে ভালো কথা, এখানে কিন্তু আমাদের এই আণবিক ভর এম এর মান কিন্তু গ্রামে রাখলে হবে না, ভুল হবে, নিতে হবে কেজিতে। এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু আণবিক ভরটা কেজি নিতে হবে, কেজি। আর আমরা জানি আণবিক ভর গ্রামে নিয়ে কাজ করি সবসময়, রসায়নে আণবিক ভর কি গ্রামে হয়, কিন্তু এখানে এই অঙ্কের জন্য শুধু হবে কেজি। কেজি নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু অনেকেই ভুলে যাও, এটা খেয়াল রাখবা। আমাদের CRMS বেগ বের করার জন্য আমাদের এই এম এর মানটা কেজি ফর্মে নিয়ে কাজ করতে হবে। সবাই কি কথা বুঝতে পারছো? মনে থাকবে? জি। সবাই একটু কথা বলো বাকিরা। রিয়াদুল, তোমার কথা আজকে আমি অনেক কম পাইছি। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ শেলি। রিয়াদুল একটু কথা বলো তো, তোমার কথা আজকে খুবই কম পাইছি, তুমি কি অসুস্থ? রিয়াদুল, রিয়াদুল রেসপন্সই পাচ্ছি না, যাই হোক। এখন CRMS বের করবো। CRMS ইকুয়াল টু √3RT/m। 3 মতো 3, আর এর মান বসাও 8.314, টি এর মান বসাও, এম এর মানটা হচ্ছে কেজিতে বসাও। এইবার ক্যালকুলেশন করে দেখো তো কত হয়, উত্তর দেখি পারো কিনা। বের করো তো সবাই, একটু বের করো, ক্যালকুলেশনে বের করো। প্রথমে উপরে সবগুলো গুণ করবা, বলো। বের করে হলে আমাকে জানাও। সহজ, উপরের সবগুলো গুণ করে নিচেরটা দিয়ে ভাগ করে বর্গমূল করে দাও, উত্তর হয়ে যাবে। চারশো 483.56। আচ্ছা 483.56 বের করছো ফরহাদ, থ্যাংক ইউ। আর বাকিরা যারা আছো, মাহিয়া, রিয়াদুল, শেলি, সুমাইয়া, তোমরা কি পারবা? ক্যালকুলেশন তো সহজ, পারার কথা আশা করি। আচ্ছা তাহলে এটা আমার ক্যালকুলেশনটা উত্তর হবে কত? 483.56 মিটার পার সেকেন্ড। মনে রাখবে এটা তোমার বেগের মান, হ্যাঁ বর্গ বেগ নয়, যে বেগ যেহেতু এককটা, বেগের একক লিখে দিবা MS ইনভার্স 1। তো এরকম অঙ্ক কিছু কিছু পেয়ে যাবা, সে অঙ্কগুলো সলভ করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে স্পেশাল অঙ্কগুলো করতে, যেগুলো আমাদের ওই আপেক্ষিক আদ্র থেকে আসে ইনশাল্লাহ, শিশির অঙ্ক থেকে আসে ইনশাল্লাহ। ওকে, সবাই সম্পূর্ণ ক্লাস বুঝতে পারছো ভালো করে? জি স্যার। ওকে, আপনি কষ্ট করে একটু ওই যে সূত্রগুলো লিখে দিন তাহলে। আচ্ছা লিখে আমি করে ফরম্যাট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওয়েট করো। হ্যাঁ, তো একটু কষ্ট করে নিয়মিত ক্লাস করো, এই তো 1 মাস সময় আছে, 1 মাস সময় যতটুকু সম্ভব চেষ্টা করো লেগে থাকার জন্য, একটু ক্লাস করার জন্য, যোগাযোগ রাখার জন্য। এবং যা যা বাড়ি কাজ দেয় বলি, বাড়ি কাজ কী থাকবে? বাড়ি কাজ থাকবে এই যে অধ্যায় যায় অঙ্কগুলো কয়েছি না, এরকম অঙ্ক যত আছে করে ফেলবা, নিজ দায়িত্বে করে ফেলবা। আমি যদি বাড়ি কাজ দিতে যাই আমার প্রচুর সময় লাগবে, সবাইকে খুঁজে খুঁজে বাড়ি কাজ দেওয়াটা অনেক সময় সাপেক্ষ, এত সময় আমার কাছে হয় না। তো আমি বাড়ি কাজ দিব না, জাস্ট তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, সমস্যা হলে আমাকে বলবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
মনে থাকবে? বাড়ি কাজ, এই বাড়ি কাজ বলতে কি, যে বাড়ি কাজটা আমি দিতে পারতেছি না সেটা তুমি নিজ দায়িত্ব করে ফেলবা। এই অধ্যায় ধরছি, এই অধ্যায় যত আছে করে ফেলবা। পরবর্তী ক্লাসে ওই অধ্যায় ধরবো, ওই অধ্যায় যত আছে করে ফেলবা। মানে যত টাইপ করাচ্ছি এই টাইপের যত অঙ্ক আছে তুমি নিজে করে ফেলবা। এটাই তো বাড়ি কাজ। তো এটা কি নিজ আবার করে ছবি তুলে দিতে হবে সবাইকে? এটা জানবা, তোমার নিজ দায়িত্ব আছে, টেস্ট পেপার আছে, গাইড আছে, সবই আছে, জাস্ট প্র্যাকটিস করবা। এটাই বাড়ি কাজ থাকবে। আর আমি চেষ্টা করছি চর্চা করতে, চর্চা মতো আমার সাথে সাথে চর্চা করবে, প্র্যাকটিস করবে, তাইলেই হবে। মনে থাকবে সবার? বাড়ি কাজ হচ্ছে এই টাইপের যত অঙ্ক আছে করে ফেলবা, বুঝছো? বাড়ি কাজ করার চেষ্টা করো। অঙ্কগুলো কইরা আমাকে দেখাও, একটা করলেও দেখাও, দুইটা করলেও দেখাও, 10টা করলেও দেখাও। কিন্তু আমাদের দেখাও না, যেটা সমস্যা, দেখাইতে হবে। প্রতিদিন রাতে আমাকে ছবি দিবা যে স্যার আজকে এই অঙ্কগুলো করে ফেলছি, গতকাল এইগুলো করে ফেলছি। সবাই প্রত্যেকদিন রাতে আমাকে ইনবক্সে মেসেজ দিবা, ছবি দিবা, জাস্ট খাতার ছবি দিবা, তাহলে বুঝবো যে হ্যাঁ ম্যাথগুলো করতেছো বা তুমি প্র্যাকটিস করতেছো বা প্রিপারেশন নিচ্ছ ভালো করে। মনে থাকবে? এটা সবাই কথা বলো। জি স্যার, মনে থাকবে। ওকে, তো এখন থেকে সুন্দরভাবে যে যেই ম্যাথগুলো করো, যা যা পড়ো, লিখো, এগুলো আমাকে রেগুলার জমা দিও। তো আজকের মতো আমাদের এইখানেই স্পেশাল ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।